দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জাগো নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজে সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটি মুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ও কিছুটা ভালোর দিকে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি যেভাবে অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন। অলরেডি অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন, দোয়া মনোজাত করতেছেন। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার যেই স্যাক্রিফাইস, সেটার ফসল উনি দেখে যেতে পারবেন যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলে একটা নির্বাচন, যে নির্বাচনের জন্য উনি চেষ্টা করে গেছেন, নির্বাচনে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেলেও এটা উনি দেখে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয়। তো এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন উনি যাতে সুস্থ হন। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার এই অধ্যাদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 20 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন নিল। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল 102 টাকা থেকে 104 টাকা, অকটেন 122 থেকে 124 টাকা, পেট্রোল 118 থেকে 120 টাকা ও কেরোসিনের দাম 114 টাকা থেকে 116 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন এর দর ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 102 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 124 টাকা,
পেট্রোলের মূল্য 118 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 120 টাকা এবং কেরোসিনের মূল্য 114 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 116 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে, যা 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। Mr. Noodles, amazing taste. 11তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকদের পক্ষেই আমরা কাজ করছি, তাদের দাবি বাস্তবায়িত হবে। তাই আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবেন। রোববার দুপুরে ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার মনপুরা উপজেলার হাজারীহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 15 নম্বর কাওয়াটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর ফৈজুদ্দিন ভুইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। তাদের যে দাবি যেটা 11তম গ্রেড, ওইটার সঙ্গে আমরা সহমত পোষণ করি এবং আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অর্থে আমরা বেতন কমিশন যেটা গঠিত হয়েছে সেইখানে আমরা কিন্তু লিখেছি এবং আমরা অনবরতই যোগাযোগ বহাল রাখছি এবং আমরা নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছি যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন বলেছেন, 1991 থেকে 1992 সালে দিনাজপুর সহ দেশে 5টি মেডিকেল কলেজ নির্মাণ করা হয়। সে সময় দিনাজপুর মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়। এসব কলেজে তখন আসন সংখ্যা ছিল 50টি। বর্তমানে সেটি বেড়ে 200 শয্যায় উন্নীত হয়েছে। রোববার বিকেল 3টায় দিনাজপুর মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক 2টি হোস্টেল নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ কাজ সমাপ্ত হলে এখানে 8 শতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে। এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষক সংকট রয়েছে। এখান থেকে প্রস্তাবনা পাওয়ার পর খুব দ্রুত এই কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা কমিটিতে আওয়ামী লীগের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। রোববার রাতে রাজশাহী নগরীর বাটার মোড়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় 24 ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল না করা হলে রাজশাহীতে এনসিপিকে অবাঞ্ছিত করার হুমকিও দেওয়া হয়। পরে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও জেলা এনসিপির আহ্বায়ক সাইফুল ইসলামের ছবি সংবলিত কুশপুতুল পোড়ানো হয়। এ সময় জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহফুজা রাহাত বুশরা, সোয়াইব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী জেলা এনসিপি পার্টিতে যে নতুন কমিটি দেওয়া হয়েছে জেলা কমিটি, সেখানে আমরা দেখেছি সাইফুল ইসলাম যিনি আওয়ামী লীগের একজন দোসর, সেটার অনেক প্রমাণ রয়েছে আমাদের কাছে। এবং 5 আগস্ট 2 হাতে গুলি করেছে রুবেল, তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল সাইফুল ইসলাম। আমরা চাই না যেই পার্টি বলে যে আমাদের দলে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই,
আমাদের দলে কোনো আওয়ামী লীগের জায়গা নেই। সেই দলে কিভাবে আওয়ামী লীগের দোষরা আবার মাথা চালাতে হচ্ছে। আমরা চাই না যেন বারবার বাংলাদেশে জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু যদি এনসিপি সতর্ক না হয় তাহলে আমরা অনতিবিলম্বে এনসিপিকেও আমরা বয়কট ঘোষণা করব এবং আমরা পুনরায় রাজপথে রক্ত ছড়াতে প্রস্তুত। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগ ঘিরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। রোববার কিলুসাং বায়ান কন্ট্রা কুরাকট অথবা দুর্নীতি বিরোধী আন্দোলন ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেখান থেকে তারা প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ মার্কোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুর্তের কাগজের প্রতিমূর্তি বহন করেছিলেন, যেখানে তাদের দুর্নীতিগ্রস্ত কুমির হিসেবে চিত্রিত করা হয়। মার্কোস পদত্যাগ করো এবং সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনতে হবে, এমন লেখা প্লেকার্ড। বিক্ষোভের আয়োজকদের দাবি, এতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা 20,000-এর বেশি। এটি সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন পেসো কেলেঙ্কারির ঘিরে জনরোষের সর্বশেষ প্রকাশ। অভিযোগ অনুযায়ী মার্কোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদ সহ প্রভাবশালী অনেকেই বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তিতে ঘুষ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, যেসব প্রকল্পের হয় ত্রুটিপূর্ণ অথবা কখনোই বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দুটি ভয়াবহ টাইফুনে 250 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। লক্ষ্য বিশাল, 350 রানের। 11 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে ভারত, কিন্তু মার্কো জনসন আর করবিন বসচের মারকুটে 2 ইনিংস ঘাম ঝরিয়ে ছেড়েছে ভারতের। শেষ পর্যন্ত অবশ্য 681 রানের হাই স্কোরিং প্রথম ওয়ানডেতে শেষ হাসি ভারতেরই। বিরাট কোহলির সেঞ্চুরির ম্যাচে 17 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। বড় রান তারাই রায়ান রিকলটন আর কুইন্টন ডিকক করেন 0। 3 রানে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। টনি ডি জর্জি মার্কোটে ব্যাটিংয়ে 35 বলে 39 আর ডেওয়াল্ট ব্রেভিস 28 বলে 37 রান করেই ফেরত যান। 130 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জনসন আর ম্যাথিউ ব্রিটজের দারুণ এক জুটি। 69 বলে 97 রান যোগ করে প্রোটিয়ারদের ম্যাচে ফেরান তারা। তবে হাল ছাড়েননি শেষ স্বীকৃত ব্যাটার করবিন বসচ। শেষ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। 51 বলে 5-4 আর 6 ছক্কায় 67 রান করে শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন বসচ। 49.2 ওভারে 332 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের কুলদীপ যাদব 4টি আর হর্ষদীপ রানা নেন 3টি উইকেট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।